এই দফা বাড়ানো বা দফা কমানোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু বিভিন্ন রকমের মতামত রয়েছে। কেমন? যে বিরোধী রাজনৈতিক দলগুলো সবসময় তারা চায় যে দফা যত বাড়বে ততটা তাদের সুবিধে, তা থেকে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে পারবে। আবার রাজ্যের শাসকে যে থাকে সে সবসময় চায় যে দফা যত কমবে তার মেশিনারিজ তত ভালো ওয়ার্ক করবে এবং একদিনে টোটাল ব্যাপারটাকে গুটিয়ে নেওয়া যাবে। এই রকম একটা ধারণা কিন্তু শাসক এবং বিরোধীদের মধ্যে রয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার দেখেছি শাসক যে রয়েছে সে যখনই দফা বেড়েছে তখনই তার সমালোচনা করেছে, আবার এই দফা বাড়ার পক্ষে কথা বলেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো, সেটা 2006 হোক কিংবা 2011 হোক কিংবা 2021। এইবার প্রশ্ন হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন কি এক দফায় হবে? যদি এক দফায় হয় তাহলে বেশ কিছু প্রশ্ন আসছে। প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে যে মোট বুথের সংখ্যা, সেই বুথের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। আর এই বুথের সংখ্যা যদি বাড়ে তাহলে নিরাপত্তার ব্যবস্থা করার বিষয়টা আরও গুরুত্ব দিতে হবে, তার কারণ সেখানে আরও অনেক বেশি নিরাপত্তা বাহিনী লাগবে। আমরা এর আগে দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথে বুথে যে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেক্ষেত্রে বারংবার প্রশ্ন উঠেছে যে এই মিনিমাম কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি সত্যি নিরাপত্তা দেওয়া সম্ভব? আরও কেন্দ্রীয় বাহিনীর ডিমান্ড করেছেন অনেকে। এইবার প্রশ্ন হচ্ছে যে এক দফায় যদি নির্বাচন হয় তাহলে 294টি কেন্দ্রের এতগুলো বুথে বা বর্ধিত যে বুথ, সেই বুথে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আসবে কি? আমরা দেখেছি যখন দফায় দফায় নির্বাচন হয় তখন এক দফায় যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে পরের দফায় তারা আবার চলে যাচ্ছে, মাঝখানের যে গ্যাপ তাতে কিন্তু একটা টিমকে স্থানান্তর করা যায়। এক্ষেত্রে কিন্তু সেই সুযোগ আর থাকবে না যে এদিককার কেন্দ্রীয় বাহিনীকে আবার অন্যদিকে পাঠিয়ে দেওয়ার কোনো সুযোগ থাকবে না, একদিনই যখন ভোট হচ্ছে। ফলে সেই ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এই এক দফা নির্বাচন হলে কার লাভ কার ক্ষতি? খুব স্বাভাবিকভাবে একটু আগেই আমি আপনাদেরকে বলেছি যে নির্বাচনের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি রাজ্যের শাসক দল সবসময় যেই শাসকে থাকুক না কেন সেই চায় যে নির্বাচন যত কম দফায় সংগঠিত হয়, এক দফায় হলে তাদের কাছে সবচেয়ে ভালো। তো খুব স্বাভাবিকভাবে এখন যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং এসআইআর প্রক্রিয়া চলতে চলতে তার যে সময়সীমা, সেই সময়সীমা ক্রমাগত বাড়ছে। চূড়ান্ত প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল, এইবার চূড়ান্ত ভোটার তালিকার দিন পিছিয়ে যাচ্ছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত না হলে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে না। সময় যত কমে আসছে নির্বাচনের দফা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনাটা তৈরি হচ্ছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে এক দফা হয়তোবা দু দফায় নির্বাচন হতে পারে। আমরা ধরিয়ে নিচ্ছি এক দফায় নির্বাচন, 2001-এর পর 2026-এ ফের একবার এক দফায় নির্বাচন সংগঠিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নির্বাচন কমিশন তার নিজের মতন করে সাজাবে। আবার নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের যে নেটওয়ার্ক, তাদের যে নির্বাচনী মেশিনারি, সেটা তারা তাদের মতন করে সাজাবে। খুব স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন একটাই জোরালো হচ্ছে, যদি রাজ্যে এক দফায় নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে কে অ্যাডভান্টেজ পাবে, কারা এগিয়ে থাকে? খুব স্বাভাবিকভাবে এই নির্বাচন করার ক্ষেত্রে একটা সংগঠনের গুরুত্ব থাকে। যে কোনো রাজনৈতিক দলের সংগঠন যত মজবুত, নির্বাচনের লড়াইয়ে তারা ততটাই মজবুত লড়াই দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যে বাস্তব প্রেক্ষাপটটা তৈরি হয়ে রয়েছে বাংলার রাজনীতির, সেই রাজনীতির প্রেক্ষাপটে সাংগঠনিক শক্তির যদি বিচার আমরা করি তাহলে 1, 2, 3, 4-এ আমরা কি অবস্থানে থাকতে পারছি। যে অবস্থানে থাকছে সেই অবস্থানে দাঁড়িয়েই কিন্তু পরবর্তী প্রশ্ন, অর্থাৎ কার লাভ কার ক্ষতিতে আমাদের এগোতে হবে। ঠিক তার পাশাপাশি এই যে সুপ্রিম কোর্ট এই এসআইআর প্রক্রিয়া নিয়ে যে রায় সংগঠিত করেছে, সেই রায়ের পর আমরা অদ্ভুতভাবে দেখলাম নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু রাজ্যকে একটা চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতে যা লেখা হয়েছে তাতে করে মনে করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে অর্ডার নির্বাচন কমিশনকে দিয়েছে সেই অর্ডার মানার জন্য বল কি তবে এবার নির্বাচন কমিশন রাজ্যের কোর্টে পাঠিয়ে দিল। আর
এই পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে যে দড়ি টানাটানি, যে আকচাকচি অবস্থান, সেই জায়গাটা কি আগামীতে আরও বাড়তে পারে? সুপ্রিম নির্দেশের পর কি তবে আরও অনেক বেশি কড়া মনোভাব নিচ্ছে এবার নির্বাচন কমিশন? তার কারণ এসআইআর শুনানিতে অত্যন্ত কড়া মনোভাব নিতেই দেখা যাচ্ছে। শুনানিতে যে নথি জমা দেওয়া হবে সেটাকেই কিন্তু চূড়ান্ত বলে পরিগণিত করা হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়েছে যে স্ক্রুটনি চলছে, স্ক্রুটনির মাধ্যমে নির্বাচন কমিশন মান্যতা দিলে নাম ভোটার তালিকায় থাকবে, আর মান্যতা না দিলে নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে। প্রতিদিন প্রায় 20 লক্ষ ভোটারের নথি স্ক্রুটনি হচ্ছে, আর এই স্ক্রুটনি করছেন বিশেষ রোল অবজারভার। সুপ্রিম নির্দেশ কার্যকর করতে সিইওকে চিঠি দিয়ে পরিষ্কার এ বিষয়ে জানানো হয়েছে। এবং পরিষ্কার যে বিষয়টা হচ্ছে যে আপনি যে নথি জমা দিচ্ছেন সেই নথিতে যদি ভুল ত্রুটি সন্দেহের অবকাশ থাকে তাহলে আপনার নাম কিন্তু ভোটার তালিকায় নাও থাকতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কত নাম এবার বাংলার এই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে? আমরা খসড়া তালিকায় একটা সংখ্যা পেয়েছি, তার থেকেও কি আরও বেশি সংখ্যক নাম এবার চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে? যদিও চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের যে দিন, সেই প্রকাশের দিন কিন্তু পেছোচ্ছে, যা আমি একটু আগেই বলেছি। এবার এই মনোজ আগরওয়ালকে আবার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর নিয়ে একগুচ্ছ নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় নির্বাচন কমিশন পরিষ্কার ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড যে তালিকা, সেই তালিকা টাঙানোর কথাও বলেছে। আমরা জানি যে সুপ্রিম কোর্ট এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা, সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে হ্যাঁ, আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাও যেমন প্রকাশ করব, তেমন আবার আনম্যাপ ভোটারদের তালিকাও প্রকাশ করব, এবং সেটা পঞ্চায়েত, মহকুমা, ব্লক অফিস, ওয়ার্ড অফিসে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কার জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই পশ্চিমবঙ্গে নো ম্যাপিং ভোটারের যে সংখ্যা তা জানা গিয়েছিল 31,68,426। আবার 94,49,132 জন ভোটার ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়। রাজ্যে প্রায় 1,40,00,000 ব্যক্তির নথি যাচাই হচ্ছে। এবার কত নাম বাদ যেতে পারে এবার বাংলার ভোটার তালিকা থেকে? যে পরিমাণ নাম বাদ যাবে তা কি প্রভাব ফেলবে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে? আর নাম যদি বাদ যায় তখন সেই ভোটার কি করবেন? এমন প্রশ্নও কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। খুব স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন এই বিষয়ে ভীষণভাবেই কড়া, এবং নির্বাচন কমিশন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যেমন প্রকাশ করতে চাইছে, ঠিক তার পাশাপাশি আনম্যাপড, অর্থাৎ যার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না যাদের, তাদের নামও কিন্তু তারা প্রকাশ করতে চাইছে। এবং এই স্ক্রুটনিতে এই অমিলগুলো যারা পাওয়া যাবে, যাদের ক্ষেত্রে তাদের নাম যে চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না, সেটাও কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। এবার এই সুপ্রিম নির্দেশকে কার্যকর করার জন্য আবার রাজ্যকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য সচিব, ডিজি এবং সিপিকে চিঠি দিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু গোটা বিষয়টার ক্ষেত্রে যথেষ্ট সিরিয়াসলি ভাবছে, সিরিয়াসলি দেখছে। এবার রাজ্যের কাছে পর্যাপ্ত কর্মী চেয়েছে, তার কারণ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করতে হয়, এই তালিকা প্রকাশ করার জন্য তো লোক প্রয়োজন। যদি লোক না থাকে তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বাড়তি যে কাজ, সেই কাজটা করবে। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল যে দাবি করে আসছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হোক, সেই তালিকা প্রকাশ করার নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে। এবার সেই নির্দেশটা পালন করার জন্য লোকবলের প্রয়োজন। এই লোকবল কিন্তু রাজ্য সরকারকেই সাপ্লাই দিতে হবে। সে কারণে নির্বাচন কমিশন রাজ্যের কোর্টে পাঠিয়ে দিল। এবার রাজ্য যদি পর্যাপ্ত কর্মী দিতে না পারে তাহলে কি নির্বাচন কমিশন তাকেই ঢাল করতে পারে যা আমরা পর্যাপ্ত কর্মী পাইনি, তাই আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা করতে পারিনি? এরকম সম্ভাবনা কি তৈরি হতে পারে?
উল্টো দিকে আবার পর্যাপ্ত বাহিনী চাওয়া হয়েছে। কেন না, শুনানি কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায় বা দায়িত্ব রাজ্য সরকারের, এবং ঠিক সেই কারণে প্রত্যেকটি শুনানি কেন্দ্রে পর্যাপ্ত বাহিনী যদি না থাকে তাহলে শুনানি কেন্দ্রে যে ব্যাঘাত তৈরি হবে তার দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। এমনই একটা মনোভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন কমিশনের যে চিঠি পৌঁছচ্ছে সেই চিঠিতে। খুব স্বাভাবিকভাবেই বল কি তবে নির্বাচন কমিশন রাজ্যের দিকে ঠেলে দিল। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য এবং নির্বাচন কমিশনের যে সংঘাত, সে সংঘাত কি আরও বাড়তে পারে? শুধু এখানেই নয়, এর পাশাপাশি আবার ইআরও এবং 4 আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য 72 ঘন্টার মধ্যে মুখ্য সচিবকে জানানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব বারুইপুর এবং ময়নার ইআরও সহ 4 আধিকারিক কোন দপ্তরের নির্দেশ কার্যকর করেনি তা জানাতে হবে এবং 24শে জানুয়ারি বিকেল 5টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে কমিশন এবং রাজ্যের সংঘাত কি তবে এবার আরও বাড়তে চলেছে। সুপ্রিম নির্দেশে একটু আগেই আপনাদেরকে বলেছি যে বল কিন্তু যেমন কমিশন রাজ্যের কোর্টে পাঠাচ্ছে, ঠিক তার পাশাপাশি আবার অন্য দিক থেকে কর্মীদের সঠিক কাজ করা বা না করার ইস্যুটিকেও কিন্তু কমিশন সামনে আনছে। ফলে সব ঘটনা নিয়ে আগামীতে রাজ্যের সাথে কমিশনের সংঘাত যদি আরও ব্যাপক আকার ধারণ করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবার আবার সেই প্রশ্নে ফিরে আসি, অর্থাৎ এক দফায় যদি এই বাংলায় নির্বাচন হয় তাহলে কার লাভ কার ক্ষতি? তাহলে সেক্ষেত্রে যদি আমাদের বিচার করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যারা রয়েছেন তাদের শক্তিগুলোকে বিচার করতে হবে। দেখুন, রাজ্যে 4টি রাজনৈতিক দল আছে। শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে আছে 3টি বিরোধী রাজনৈতিক দল, সিপিএম তথা বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস। কংগ্রেস এবং সিপিএম এবারের নির্বাচনে জোট বাঁধবে কি বাঁধবে না এখনও তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যা কানাঘুষো শোনা যাচ্ছে তাতে কংগ্রেস এবার এককভাবে লড়াই করতে পারে। অন্যদিকে অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তারাও এবার শেয়ানে টক্কর দিতে প্রস্তুত। কিন্তু এক দফায় যদি নির্বাচন হয় তাহলে যে বুথ সংখ্যা থাকবে সেই প্রতিটি বুথে কিন্তু দলীয় এজেন্ট দেওয়ার প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে, এই বাংলার প্রত্যেকটি বুথে দলীয় এজেন্ট দেওয়ার মতন ক্ষমতা রাজ্যের ওই 3টি বিরোধী রাজনৈতিক দলের কি আছে? গত বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি বা পরিস্থিতি আমরা যদি দেখি তাহলে উত্তরটা আসবে না, নেই। এমনকি 2024-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতেও যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রেও সংখ্যাটা বিরোধী বিজেপির ক্ষেত্রে বাড়লেও তা কিন্তু পুরোপুরি হয়নি বলেই খবর। স্বাভাবিকভাবেই এক দফায় যদি নির্বাচন সংগঠিত হয় তাহলে শাসকের থেকে বিরোধীরা অনেক বেশি চাপে পড়বে না, কারণ শাসকের যে মেশিনারি রয়েছে, শাসকের যে সংগঠন রয়েছে, সেই সংগঠন কিন্তু বিরোধীদের থেকে অনেক বেশি, এবং তারা যেহেতু শাসকে রয়েছে ফলে মেশিনারি তাদের হয়ে কাজ করে বা কাজ করবে, এটা আমরা ধরে নিতে পারি। উল্টো দিকে থাকলো বিরোধী রাজনৈতিক দল, যারা মূলত একাধিক দফায় বা বেশি দফায় নির্বাচন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তারা এই এক দফায় নির্বাচন হলে কি মেনে নেবে? তার কারণ সেটা ওই একই ক্ষেত্রে তাদের যে মেশিনারি, সেই মেশিনারি কোথাও গিয়ে একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকছে। ফলে খুব স্বাভাবিকভাবেই খেয়াল করে দেখুন পরপর ঘটনাগুলো কিভাবে যাচ্ছে। এসআইআর প্রক্রিয়া, এসআইআর বাংলায় শুরু হওয়ার প্রথম থেকে যেটা আমরা লক্ষ্য করছিলাম যে ছবিটা, তাতে বিরোধী পক্ষ এই এসআইআরের পক্ষে গলা ফাটাচ্ছিলেন, উল্টো দিকে এই এসআইআরের বিরোধিতা করছে রাজ্যের শাসক। এরকম একটা পরিস্থিতিতে যে সিনারিওটা তৈরি হয়েছিল, যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল যে এই এসআইআরের ফলে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা বাদ যাবে আর তাতে করে রাজ্যের শাসক দল চাপে পড়বে, এমনটাই দাবি করা হচ্ছিল বিরোধী পক্ষের তরফ থেকে। উল্টো দিকে একজনও যাতে বৈধ ভোটারের নাম বাদ না যায় তার জন্য পাল্টা চাপ বা পাল্টা অভিযোগ, পাল্টা দাবি করে আসছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরপর আমরা কি দেখলাম, এই অবস্থায় যখন চলতে থাকলো তখন মতুয়াদের, শুধুমাত্র সংখ্যালঘু অনুপ্রবেশকারী নয়, মতুয়াদের অবস্থান নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিল। সেই প্রশ্নর উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। এরপর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিল,
সেটাকেও কিন্তু রাজ্যের শাসক দল তাদের জয় বলেই মান্যতা দিচ্ছে বা দাবি করছে। সুতরাং সেইখান থেকেও কিন্তু তারা বেনিফিট নিয়েছে। এইবার এক দফায় নির্বাচন যদি সংগঠিত হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এই গোটা এসআইআর প্রক্রিয়াটি কি যে বুমেরাং হবার একটা সম্ভাবনা বিরোধীদের পক্ষে রয়েছে, সে কথা আমি আগের একটি এপিসোডে বলেছি। এবার সেটা আরও চাপ সৃষ্টি করবে না তো রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তথা বিজেপির ওপর যদি এক দফায় নির্বাচন হয়? তার কারণ বিজেপির যে সাংগঠনিক শক্তি তা উত্তরবঙ্গে যেমন রয়েছে, দক্ষিণবঙ্গের সবকটা জায়গায় কিন্তু এখনো সেভাবে শক্তপোক্ত হয়ে উঠতে পারেনি। দফায় দফায় নির্বাচন হলে মেশিনারিজকে এই প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে কাজ করানো যায়, কিন্তু এক দফায় নির্বাচন হলে সেটা কিন্তু সম্ভব হবে না। আর সব জায়গায় সঠিকভাবে সঠিক শক্তিতে বা একই শক্তিতে যদি ওই মেশিনারিকে কাজ করানো না যায়, তার বেনিফিট যে রাজ্যের শাসক দল তুলতে পারবে এটা কিন্তু বলা যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই টোটাল যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ায় দাঁড়িয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশন তার নিজের মতন করে এগোচ্ছে বলে সেটা রাজনীতির প্রেক্ষাপটে বাতাবরণ বা সমীকরণ সেটা কি সময়ে সময়ে পাল্টে পাল্টে যাচ্ছে। শেষ পর্যন্ত অবশ্য কোথায় গিয়ে দাঁড়ায়, জল কোথাকার জল কোথায় গিয়ে থামে, আমাদের নজর থাকবে। আপনাদেরও নজর থাকুক এডিটার্স ডায়েরির দিকে। আজ এ পর্যন্তই, নমস্কার।